কালিম্পং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। এই কালিম্পং শহর ছিল মূলত ইন্ডিয়া এবং তিব্বতের ট্রেড রুট। বহু যুগ আগের কথা, সেই সময় কালিম্পং পশ্চিমবঙ্গের অংশ ছিল না এটা ভারতের অংশ। তখন সিকিমের ছগিয়াল বংশের রাজত্বের আন্ডারে ছিল এই কালিম্পং শহর। আর সিকিম কিন্তু তখন ভারতের অংশ ছিল না, ছিল একটা স্বাধীন রাজ্য। পরবর্তীকালে এই কালিম্পং একটা সময় ভুটানের অধীনস্থ ছিল। সে বহুকাল আগের কথা, তখন রাজত্ব করতেন ছগিয়াল বা নামগিয়াল বংশের রাজারা। সেই ইতিহাস আজকে মুলতবি থাক। তারপর তিস্তা নদী দিয়ে বহু জল গড়িয়ে গেছে। আজকে কালিম্পং পশ্চিমবঙ্গের অন্তর্গত অন্যতম জনপ্রিয় একটা শৈল শহর, যা প্রায় 1056 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। কালিম্পং ভ্রমণ পিপাসু মানুষদের কাছে তার সৌন্দর্যের ডালি সাজিয়ে অপেক্ষা করছে। দূরবীন এবং ডেলো পাহাড়ের সংযোগকারী এই শৈল শহর ল্যাশ গ্রিন ভ্যালিজ, হোয়াইট অর্কিডস আর থিক পাইন ফরেস্ট নিয়ে ট্যুরিস্টদেরকে বারবার নিজের কাছে আকর্ষণ করেছে। ইটস ট্রুলি আ ট্যুরিস্ট প্যারাডাইস। নমস্কার, আমি সৌভিক, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিং আওয়ার স্টোরি। আপনাদেরকে স্বাগত একটা নতুন ব্লগে, যেখানে আজকে আমি কথা বলবো কালিম্পং ট্যুর গাইড নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর জানান কমেন্টে আমার ভিডিও আপনার কেমন লাগছে। ওক পাইনে ভরা অপূর্ব সুন্দর এই শৈল শহর কালিম্পং একটা দুর্দান্ত জনপদ। কি করে এখানে আসবেন, কোথায় থাকবেন, কম খরচে কোথায় খাওয়া দাওয়া করবেন, কি ঘুরে দেখবেন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্টে জানান যে কালিম্পংয়ের কোন কোন জায়গা আপনারা আগে ঘুরে দেখেছেন। আর আপনি যদি কোনো দিন কালিম্পং না গিয়ে থাকেন, তাহলে এবার কালিম্পং এলে কোন কোন জায়গা ঘুরে দেখতে আপনার সব থেকে ভালো লাগবে, আপনার লিস্টে আপনি কোন কোন জায়গা রাখবেন, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। প্রথমেই আসি কি করে পৌঁছাবেন কালিম্পং। কলকাতা তথা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে খুব সহজেই কালিম্পং আসা যায়। কলকাতা থেকে এলে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেনই প্রত্যেক দিন এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়, যেমন দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ এক্সপ্রেস। এছাড়া ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে আপনারা বাসে করে সরাসরি চলে আসতে পারেন এনজেপি বা দার্জিলিং। এনজেপি থেকে আপনারা খুব সহজে কালিম্পং আসতে পারবেন শেয়ার গাড়িতে করে বা পুরো গাড়ি ভাড়া করে। শেয়ার গাড়িতে এলে মোটামুটি খরচ পড়বে মাথাপিছু 350 টাকা। আজকে আমরা ছিলাম চারখোল। এর আগের ভিডিওতে আমি চারখোলে কোথায় ছিলাম, সেই হোমস্টে কেমন, কি করে সেখানে পৌঁছাবেন, বা চারখোলে এলে কি ঘুরে দেখবেন, সমস্ত তথ্যই আমি দিয়ে দিয়েছি। যদি সেই ভিডিও এখনও ইউটিউব আপনাদের কাছে পৌঁছে না দিয়ে থাকে, তাহলে চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। কালিম্পং সিরিজে আপলোডেড আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আর আপনাদের সুবিধার জন্য আই বাটনেও লিঙ্কটা দিয়ে দিলাম। এনজেপি থেকে কালিম্পংয়ের দূরত্ব প্রায় 71 কিলোমিটার। NH10 ধরে সেবক তিস্তা বাজার হয়ে কালিম্পং আপনি পৌঁছাতে পারবেন। এটাই সব থেকে শর্টেস্ট রুট। এছাড়া শিলিগুড়ির তেনজিং নর্গে বাসস্ট্যান্ড থেকে মিনি বাস কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এনজেপি থেকে আসার পথে দেখে নিন তিস্তা নদী, ত্রিবেণী সঙ্গম, সেবক করোনেশন ব্রিজ। প্রথম দিন কালিম্পং পৌঁছে হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে আশেপাশের জায়গাটা ঘুরে দেখুন। কালিম্পংয়ের বাজার খুবই সুন্দর, নানান রকম হ্যান্ডক্রাফটের জিনিস পাওয়া যায়, শীতের জিনিস খুব ভালো ভালো পাওয়া যায়। তো বাজারটা ঘুরে দেখুন, আশপাশটা ঘুরে দেখুন। পরের দিন কালিম্পং শহরের আশেপাশে যে কটা সাইট সিইংয়ের জায়গা আছে সেগুলো ঘুরে দেখুন। আমি এখন কথা বলবো সেগুলো নিয়েই। আমরা কালিম্পং থেকে একটা ডে ট্যুরে কী জায়গা দেখে নিতে পারি। আমরা এখন এসেছি রিভার বেড রেস্টুরেন্টে, যেটাই আমার ঠিক পিছনেই আছে। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, তবে অবভিয়াসলি এখানে এরকম জায়গাতে খাবারের দামটা একটু কস্টলি হয়।
তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট। রিভার বেডের ঠিক পাশেই এই রেস্টুরেন্টটা আছে। এনজেপির দিক থেকে এলে ব্রিজটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব এই রেস্টুরেন্ট, যার নামই দেওয়া হয়েছে রিভার বেড রেস্টুরেন্ট। এনজেপি স্টেশনের বাইরেও খুব সুলভ মূল্যে আপনারা ওখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। তবে কেউ যদি চায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিক পরিবেশে ফ্যামিলির সঙ্গে বসে আমার সকালের ব্রেকফাস্টটা সেরে নেব, তাহলে এই রেস্টুরেন্ট অন্যতম সেরা একটা ঠিকানা। এই রেস্টুরেন্টে বসে রিভার বেডটা খুব সুন্দর দেখা যায়, সেই জন্যই এই রেস্টুরেন্টের নাম হয়েছে রিভার বেড রেস্টুরেন্ট। সকালের ব্রেকফাস্টে অনেক অপশান এখানে আছে, যেমন আলু পরাঠা, ম্যাগি, মোমো, ছোলে ভাটোরে, ব্রেড অমলেট, অনেক রকম অপশান অ্যাভেলেবেল। এই রেস্টুরেন্টে প্রত্যেকটা খাবারই খুব কস্টলি। আলু পরাঠা নিল 90 রুপিস, ব্রেড অ্যান্ড বাটারও নিল 90 রুপিস। আমরা এখন ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আলু পরাঠা এবং ব্রেড বাটার, আর চিকেন মোমো যেটা সেটা অন দ্য ওয়ে আসছে। দেখে নিই কেমন টেস্ট। অনেকটা আমরা যে ধোসাটা খাই, ধোসার যে মশলা সেটা পরোটার মধ্যে স্টাফিং করা হয়েছে। নট ব্যাড, খারাপ নয়, ভালোই খেতে, হেলদি একটা খাবার আলু পরাঠা। আমরা নিয়ে নিয়েছি চিকেন মোমো, এটা হচ্ছে 100 টাকা প্লেট। চিকেন মোমোটা বেশ ভালো, তবে পাহাড়ি যেটা হয় সেই স্বাদটা আমার ভীষণভাবে মিসিং মনে হলো। এটা অনেকটা সেই কলকাতার রেস্টুরেন্টগুলোর মতোই। ব্রেকফাস্ট করে বেরিয়েই যেটা আমাদের চোখে পড়লো, প্রচুর দেশি মুরগি এখানে রাখা আছে। তো কেউ যদি লাঞ্চ বা ডিনার করে, তাহলে দেশি মুরগির ঝোল বা চিকেন কষা যদি যায়, সেটা কিন্তু খুব ভালোভাবেই ওরা সার্ভ করে। ওভারঅল বেশ ভালো লেগেছে রেস্টুরেন্টটা, যদিও নেগেটিভ যেটা পয়েন্ট লেগেছে বেশ কস্টলি খাবার দাবার। তবে যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয়, তাহলে এটা তার জন্য খুব ভালো একটা অপশন। চলুন এবার আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্য কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি সেবক কালীবাড়ির পাশ দিয়ে। আমরা এখন আছি রেলি নদীর ওপরে, রেলি ব্রিজে। চারখোল গ্রামে আমরা আগের দিন ছিলাম, আজকে সেখান থেকে চেক আউট করে আমরা কালিম্পং শহরকে ঘুরে দেখব। চারখোলকে কালিম্পংয়ের সঙ্গে কানেক্ট করেছে এই রেলি ব্রিজ। রেলি ব্রিজ টপকেই আমাদেরকে যেতে হবে। চারখোলে আমি কোন হোমস্টেতে ছিলাম, কীরকম ছিল সেই হোমস্টেটা, তার খাওয়া দাওয়া সমস্ত কিছু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। যদি এখনও সেই ভিডিওটা আপনার কাছে পৌঁছে না গিয়ে থাকে, তাহলে চ্যানেলে দেখে নেবেন। চারখোল, রামধুরা সব জায়গার ভিডিও অলরেডি আপলোডেড আছে। আমরা দেখতে পাচ্ছি রেলি নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে। যেহেতু এখন গরমকাল, জলটা একদমই নেই, কিন্তু যখন বর্ষাকাল হবে এই নদী কিন্তু একেবারে ফুলে ফেঁপে উঠে অন্য চেহারা নেয়। কালিম্পংয়ের আর একটা পাহাড়ি গ্রাম রামধুরা, সেই ভিডিও অলরেডি আপলোডেড। আমরা দাঁড়িয়ে আছি রেলি ব্রিজ, রেলি নদীর ঠিক ওপরে রেলি ব্রিজ, আর এই নিচে খরস্রোতা রেলি নদী বয়ে যাচ্ছে। এখন যদিও জল নেই, বর্ষাকালে সাংঘাতিক অবস্থা হয়। এই পরিবেশটা এতটাই সুন্দর যে আমার পক্ষে ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। গরমকাল হলেও এখানে দাঁড়ালেই আপনি নদীর একটা কুলকুল আওয়াজ শুনতে পাবেন। চলুন আমরা ঘুরে নিই কালিম্পং শহর। আমরা এখন দাঁড়িয়ে আছি মর্গান হাউসে। 1930-তে জর্জ মর্গান এই প্রপার্টিটা বানিয়েছিলেন, যেটা এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে। এবং এই হেরিটেজ বাংলোতে আপনি চাইলে রাত কাটাতেও পারেন। ভেতরে আছে অনেকগুলো কটেজ, তবে বুকিং করতে হলে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকেই বুকিং করতে হবে। প্রায় 16 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই প্রপার্টি। আমরা এখন আছি গল্ফ কোর্সের সামনে, যেটা আর্মির দ্বারা দারুণভাবে মেনটেন্ড। এই জায়গাটা বিখ্যাত তার প্যানোরামিক ভিউয়ের জন্য। মর্গান হাউস বা গল্ফ কোর্স দুটোর কোনোটাতেই পূর্ব অনুমতি ছাড়া ঢোকা যায় না। তাই আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দূরবীন দ্বারা মনস্ট্রির উদ্দেশ্যে। কালিম্পং শহরের লোকাল সাইটসিংয়ের একটা মাস্ট ভিজিট প্লেস এই দূরবীন দ্বারা মনস্ট্রি। এটি প্রতিষ্ঠা করেন
দুর্জং রিংপোচে। মূল ভবনটি অপূর্ব সুন্দর, ঢুকেই যেটা আপনার নজরে পড়বে অপূর্ব কারুকাজ করা এই দরজা এবং প্রেয়ার ফিল্ডগুলো, যেখানে ওম মণি পদ্মে হুম বুদ্ধাম শরণাম গচ্ছামি উচ্চারণ করতে করতে আপনিও জানাতে পারেন আপনার মনের একান্ত ইচ্ছা। এখন আমরা এসেছি দুরপিনদারা মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা কালিম্পংয়ের গল্ফ কোর্স আছে তার ঠিক একটু কাছেই এই দুরপিনদারা মনাস্ট্রি। ভীষণ সুন্দর একটা জায়গা, পুরো অনেকটা এরিয়া জুড়ে। তো পুরো এরিয়াটা চলুন আমরা ঘুরে দেখি। এই মনাস্ট্রিটি দূরপিন পাহাড়ের চূড়ায় অবস্থিত, তাই এর নাম দূরপিনদারা মনাস্ট্রি। এর পাশেই আছে একটা স্কুল। মনাস্ট্রির পিছন দিকে গেলে পুরো ভ্যালি আর অপূর্ব কালিম্পং শহরকে দেখা যায়। পিছনেই আছে এই বিরাট বড় একটা ফুটবল গ্রাউন্ড, যেখানে স্কুলের খেলাধুলা এবং আশেপাশের কালচারাল অনুষ্ঠানগুলো হয়। 1956-এ তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা এখানে এসেছিলেন। বিখ্যাত এই মনাস্ট্রিতে বহু দুষ্প্রাপ্য বৌদ্ধ পুঁথি এবং পাণ্ডুলিপি সযত্নে রক্ষিত আছে, যেগুলো তিব্বত থেকে এখানে আনা হয়েছিল। এই মনাস্ট্রির ভিউ পয়েন্ট থেকে পুরো 360 একটা ভিউ পাওয়া যায় এবং আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। মনাস্ট্রি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, কালিম্পং শহর একটা হাই সিকিউরিটি জোন, কারণ এটা আর্মির একটা বেস ক্যাম্প, তাই মাঝে মাঝেই আপনি দেখতে পাবেন আর্মির গাড়ি যাচ্ছে। চারদিকে নানান রকম আর্মি ক্যাম্প, খুব সুন্দর করে সাজানো আর্মি ক্যাম্পগুলো দেখতে দারুণ লাগে। আর দূরপিনদারা মনাস্ট্রি থেকে আপনি দেখতে পাবেন হেলিপ্যাড আর এই আর্মি ক্যাম্পগুলো। তো আমরা এখন পৌঁছে গেলাম দূরপিন ভিউ পয়েন্ট বা দূরপিনদারা ভিউ পয়েন্ট। এখান থেকে আশপাশের ভ্যালিটা অসম্ভব সুন্দর দেখতে লাগে। এখান থেকে তিস্তা নদীও দারুণ দেখতে পাওয়া যায়। আমরা এখন এসেছি ডেলো পার্ক, দ্য হাইস্ট পয়েন্ট অফ কালিম্পং। 1704 মিটার উচ্চতা। ডেলো পার্কে ঢুকতে গেলে আপনাকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। মূল্য পার হেড 20 টাকা। ডেলো পার্ককে বলা হয় দ্য হেভেন অফ ফ্লোরাল প্যারাডাইস। কেন বলা হয় সেটা পার্কটার মধ্যে ঢুকলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দারুণভাবে সাজানো পুরো পার্কটা, আর এখানকার পরিবেশ অতি মনোরম। দারুণ সুন্দরভাবে সাজানো এই পার্কটা কালিম্পংয়ের অন্যতম সেরা একটা ট্যুরিস্ট স্পট। এছাড়া এটা একটা দারুণ পিকনিক স্পটও। তাই কালিম্পংয়ের শুধু সাধারণ মানুষ নন, দেশ বিদেশ থেকে নানান মানুষ এখানে আসেন পিকনিক করতে, আর গোটা একটা দিন এখানে কাটানো যায়। আপনারা চাইলে একটা ডে ট্যুর করতে পারেন অথবা ডেলো পার্কে স্টেও করতে পারেন। যদি আপনারা এখানে থাকতে চান, এখানে দারুণ একটা হোটেল আছে, যেটার সন্ধান আমি একটু পরেই দেব। কত টাকা ভাড়া, কিভাবে বুকিং করবেন, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে, সমস্ত তথ্য দেব এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডেলো পার্ক, কালিম্পংয়ের সব থেকে সাজানো গোছানো পার্কগুলোর মধ্যে এটা একটা। প্রচুর বড় একটা এরিয়া নিয়ে, দেখতেই পাচ্ছেন চারিদিকে কত ফুল, আর নিচটাও ভীষণ সুন্দর করে সাজানো। এইদিকে আছে একটা ভিউ পয়েন্ট। এই ডেলো পার্কের সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন। খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গা সাজানো, প্রত্যেকটা কোনায় যেন একটা অদ্ভুত সৌন্দর্য আছে। এই দিকটা আছে ডেলো পার্কের হোটেল, এদিকটা ভিউ পয়েন্ট, আর এখানে তো দেখতেই পাচ্ছেন পাইন বনের সারি, আর এইখানটা আছে আই লাভ কালিম্পং। চলুন ঘুরে দেখি। ডেলো পার্কের এই সৌন্দর্য কিন্তু অপূর্ব। চারিদিকটা এত সুন্দর করে সাজানো। ডেলো পার্ক ঘুরতেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যায়। ডেলো পার্কের বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন রকম ভাবে সাজানো। তো আপনারা চাইলে পুরো পার্কটা এক্সপ্লোর করতে পারেন। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। এখানে হর্স রাইডিং, এখানে ফুটবল অ্যান্ড আরও বেলুন রাইড, অনেক রকম অ্যাক্টিভিটি আছে। তো
তো চাইলে আপনার ডেলো পার্কটা অনেকটা সময় ধরে আপনারা এনজয় করতেই পারেন। क्या प्राइस क्या है इसका? 250 पर पर्सन। 250 पर पर्सन। ये क्या होता क्या है ये? इसमें थोड़ा ये छोटा एडवेंचर है। इसमें मजा आता है। इसमें पूरा टम्बल होता है, रोल रोल होता है। यहाँ से ऊपर लेके जाएंगे आपको, फिर वापस ये जो ग्राउंड का एंड दिख रहा है वहीं तक। ठीक है। ডেলো পার্ক এবং তার কাছাকাছি অনেক রকম ফান অ্যাক্টিভিটি আছে, তার মধ্যে বেলুন রাইড এবং ফুটবল, এই দুটো বেশ জনপ্রিয়, অনেকেই সেটা ট্রাই করছে, চাইলে আপনারাও করতে পারেন। ডেলো পার্কের প্যারাগ্লাইডিং পৃথিবী বিখ্যাত। এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্যারাগ্লাইডিং করানো হয় অনেকটা টাইম ধরে, 15 মিনিট 30 মিনিট, যেটা অন্য কোথাও হয় কিনা আমার জানা নেই। ডেলো পার্ক প্যারাগ্লাইডারদের জন্য একটা স্বর্গরাজ্য। তো আপনারা এসে এখানে প্যারাগ্লাইডিংয়ের একটা এক্সপিরিয়েন্স অবশ্যই নিতে পারেন। এই ডেলো পার্কে খুবই বিখ্যাত প্যারাগ্লাইডিংয়ের জন্য। ডেলো পার্কের প্যারাগ্লাইডিং এখানে দেখিয়ে দেবো কোনটা কত রেট। স্টেডি প্যারাগ্লাইডিং এখানে হচ্ছে। আমি হিমাচল প্রদেশেও করেছিলাম, কিন্তু এখানকার প্যারাগ্লাইডিংয়ের কিন্তু মজা অন্যরকম। ডেলো পার্কে আসলে আপনারা আকাশে এরকম অনেক গ্লাইডারকে দেখতে পাবেন, যারা শুধু ইন্ডিয়ার নানা প্রান্ত থেকেই নয়, দেশ বিদেশ থেকে এখানে ছুটে আসেন, কারণ ডেলো পার্কে প্যারাগ্লাইডিং করার নেশাটাই এমন। চলুন এবার আমরা দেখে নিই এখানে প্যারাগ্লাইডিং করতে কত কী খরচ হয়। ডেলো পার্কে ঢোকার ঠিক আগের রাস্তাতেই অনেক প্যারাগ্লাইডিংয়ের সেন্টারগুলো আছে। দাম মোটামুটি সবাই একই বলছে, তবে আপনারা দরদাম করে বা বার্গেন করে কমাতেই পারেন। 3000 रुपीज़ 3000 कितना मिनट का है ये? 10 से 15 मिनट होता है सर। 10 से 15 मिनट। हाँ जी, और ये जो लॉन्ग फ्लाई है ये कितना मिनट का है? ये आधा घंटा मैक्सिमम। आधा घंटा मैक्सिमम। हाँ जी, और वीडियोग्राफी रिकॉर्डिंग करने में 500 5 एक्स्ट्रा मिनट गोप्रो कैमरा रहते हैं उसका 5 मिनट गोप्रो में। extra। अच्छा अच्छा अच्छा, पूरा करेगा मतलब जितना हाँ, देर? पूरा टेक ऑफ से लेके लैंडिंग ओके 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 ओके। पैराग्लाइडिंग का कॉस्टिंग क्या है? पैराग्लाइडिंग दो टाइप का फ्लाई होता है। ओके, एक मीडियम होता है, एक हाई होता है। ओके, मीडियम फ्लाई आपका 10 to 15 मिनट्स अप्रॉक्स रहता है टाइम, और उसका चार्जेस 3000 पर हेड है। और आप वीडियो लेना चाहेंगे तो हम लोग गोप्रो प्रोवाइड करते हैं, और उसका एक्स्ट्रा 500 लगेगा। टोटल पैकेज आप विद वीडियो लेना चाहेंगे तो 3500 होगा। और हाई फ्लाई का आपका वो 21 किलोमीटर नीचे जाना पड़ेगा, वहाँ पे रेली रिवर है, वहाँ पे लैंडिंग, और आपका फ्लाइंग टाइम अप्रॉक्स कितना 25 to 30 मिनट्स का रहेगा कि, और उसका चार्जेस 5000 है, और आपको वीडियो लेना है तो 500 एक्स्ट्रा रहता है। थैंक यू। आपका नाम जी? अवन बराइली। हाँ? अवन बराइली। ডেলো পার্কে ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন এরকমভাবে প্যারাগ্লাইডিংয়ের কাউন্টারগুলো আছে। চলুন এবার আমরা দেখে নিই ডেলো পার্কের হোটেলটা কেমন। ডেলো পার্কটা ঘুরে সোজা উপরের দিকে উঠে এলে এই রাস্তা ধরে আপনি পৌঁছে যাবেন এখানকার একমাত্র হোটেল। কেউ যদি চায় ডেলো পার্কে স্টে করবে, তাহলে এটাই কিন্তু একমাত্র হোটেল এখানে আছে, যার নাম ডেলো ট্যুরিস্ট লজ। প্রায় 35 বছর পুরনো একটা হোটেল, দারুণ দেখতে, অনেকটা সেই হেরিটেজ বাংলো টাইপের দেখতে। বাইরে থেকে দেখে কিন্তু আমার দারুণ লাগলো। এই হোটেলটার ঠিক সামনেই আছে একটা সুসজ্জিত পার্ক, যেখান থেকে এই পুরো জায়গাটা দেখতে অপূর্ব লাগে, আর এখানে হর্স রাইডও করানো হয়। কথা বলতে বলতে আমরা ঢুকে পড়লাম হোটেলের লবিতে। চলুন দেখে নিই এই পুরো হোটেলটা কেমন, এখানকার রুমগুলো কীরকম, এখান থাকার জন্য কত খরচ হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কী আছে, জানবো সম্পূর্ণ তথ্য এবং সেটা শেয়ার করব আপনাদের সাথে। আমরা চলে এসেছি এই হোটেলের ডাইনিং হলে। ডাইনিং হলটা বেশ বড় এবং সুসজ্জিত, একসাথে প্রচুর মানুষ বসার অ্যাকোমোডেশন আছে। सर यहाँ पे लंच और डिनर अभी जो बॉर्डर है रूम है उसकी उसी के लिए सिर्फ। और लंच में क्या क्या है, मिलता क्या है? लंच में सर वही राइस, चिकन करी, फिश करी, एग करी। प्राइस कितना होगा? प्राइस सर रिजनेबल है। कितना होता है अप्रॉक्स? अप्रॉक्स सर अगर 4000 लंच करेंगे तो उसका अप्रॉक्स वो बिल होता है 600। এই হোটেলে লাঞ্চ বা ডিনার করার জন্য মোটামুটি 500 থেকে 600 পার হেড খরচ হবে। চলুন এবার দেখে নিই এদের রুমগুলো কেমন। এই রুমটা অনেকটা বড়। এই রুমে 2 থেকে 3 জন খুব ভালোভাবে থাকা যায়। পুরো রুমটা
পাইন কাঠ দিয়ে তৈরি। যেহেতু খুব ঠান্ডা এরিয়া, তাই পাইন কাঠ দিয়ে তৈরি করলে ঠান্ডাটা একদমই থাকে না। রুমটা অনেকটা বড়, রুমে আছে টিভি, এখানে দুটো সোফা সেট, রুমটা অনেকটা স্পেশিয়াস। এদের বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। গিজার অল টাইম চলবে, বেসিন আছে, আছে কমোড, সমস্ত ব্যবস্থাই এখানে আছে। আছে একটা মিরর। এই জায়গাটা ওদের ড্রেসিং ইউনিট, পুরনো ধাঁচের তৈরি, প্রায় 35 বছর পুরনো এই হোটেল। এখানে যারা থাকবেন তাদের সুবিধার কথা মাথায় রেখে সম্পূর্ণ একটা ড্রেসিং ইউনিট তাদের জন্য রাখা হয়েছে। ये होटल का नाम क्या है जी? सर ये होटल का नाम है डेलो टूरिस्ट लॉज। डेलो टूरिस्ट लॉज। टूरिस्ट लॉज कितने साल का पुराना है ये? सर ये 35 साल। 35 साल का पुराना है। और ये जो रूम अभी अभी हमने देखा, इसका प्राइस क्या है? इसका प्राइस है 3.5 3.5 3500 जी विद Okay. 12% जीएसटी। विथ 12% जीएसटी अलग से। और इसके साथ कम्प्लीमेंट्री ब्रेकफास्ट कुछ है? नो सर। ओके, खाली रूम का ये प्राइस है। Only room। ओके, व्यू तो बहुत बढ़िया है, जी सर। राइट? तो आप यहाँ पे कितने दिन से? सर मेरा हो गया 8.5 साल हो गया। 8.5 साल, बहुत बढ़िया। आपका नाम जी? विशाल राइस। বিশাল ভাই, বহুত আচ্ছা লাগা মিলকে। एकदम सर। যদি কেউ ডেলো পার্কে আসেন, ডেলো পার্কের এই হোটেলে থাকার কথা ভাবেন, তাহলে ডেলো ট্যুরিজম লজ, রাইট? Yes, sir। ডেলো ট্যুরিজম লজ, এই হোটেলে আপনারা এসে থাকতেই পারেন। ভীষণ সুন্দর এখানকার ভিউ। ডেলো পার্ক ভীষণ সুন্দর করে সাজানো। এখানটা ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে, এই সাইডের ভিউটাও ভীষণ সুন্দর। তো রুমটা আমি অলরেডি দেখিয়ে দিলাম। যদি কেউ এখানে এসে থাকতে চান তো নিশ্চয়ই এখানে থাকতেই পারেন। এখানে বিভিন্ন রেঞ্জের হোটেল পাওয়া যায়, 3500, 2800, পুরোটা ডিটেলস আমি পরে বলে দিচ্ছি। হোটেলে ঢোকার আগেই দেখিয়েছিলাম এই সুসজ্জিত ডেলো পার্কটি। পার্কের এখান থেকে চারপাশটা হোটেলের এই দেখতে ব্যালকনি থেকে অপূর্ব এই লাগে। ভিউটা আপনারা পাবেন। আর হোটেলের এখানে ব্যালকনি দাঁড়িয়ে থেকে সকালবেলা চা বা কফি খেতে খেতে এই ভিউটা চারপাশের জাস্ট জুড়ে ভিউটা ঠিক এরকম। রুম থেকে বেরিয়েই হ্যাঁ। আমরা হোটেলটা একটু ঘুরে হবেই। দেখছি। এখানে অজস্র রুম আছে, তাই থাকা নিয়ে বা বুকিং নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। ওপরে আলাদা করে একটা লবি আছে, যেখানে আপনারা কোনো সুযোগ সুবিধা, কোনো প্রবলেম, যা যা চাইতে হবে সেটা এইখানে এসে কন্ট্যাক্ট করলেই হবে। এটা হলো এই হোটেলের বুকিং নাম্বার। কলকাতা এবং শিলিগুড়ি দুটো অফিসেই যোগাযোগ করা যায়। ये रूम का प्राइस शुरू होता है डिलक्स 2500 और सुपर डिलक्स 3500। 3500। ओके, इसका बीच का कोई है? नो सर। डिलक्स एंड सुपर डिलक्स, राइट? ठीक है। इसका रूम का प्राइस है डिलक्स 2500 और सुपर डिलक्स 3500। হোটেলটা অবশ্যই একটু কস্টলি, তবে আমি বলবো ডেলো পার্কের মতো এরকম একটা দারুণ লোকেশানে একটা প্রিমিয়াম হোটেলে থাকার মজা কিন্তু অন্যরকম। সেক্ষেত্রে এই হোটেলটা একদিনের জন্য স্টে করাই যায়। খুব ভাল লাগলো এই হোটেলটা এবং এর আশেপাশের পরিবেশ। সর্বোপরি ডেলো পার্কের পরিবেশ তো অসাধারণ সুন্দর, তাই এখানে ডে ট্যুর করার সাথে সাথে একদিন যদি কেউ স্টে করতে চান তাহলে এই হোটেলটা অবশ্যই একটা অন্যতম সেরা ঠিকানা। ডেলো পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কালিম্পং সায়েন্স সেন্টারে। ডেলো পার্ক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এই সায়েন্স সেন্টার। বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এটা একটা দারুণ স্থান। এইটি সকাল 10টা থেকে বিকাল 4:30 অবধি খোলা থাকে, আর সপ্তাহে একদিন বন্ধ থাকে, সোমবার। কালিম্পং শহরকে ঘুরে আজ রাতে আমরা স্টে করব রামধুরা, তাই সময়ের অভাবের জন্য সায়েন্স সেন্টারে আর ঢুকলাম না। আমরা চলে এলাম ত্রিরত্ন বুদ্ধ পার্ক। রাস্তার ওপরেই এই ত্রিরত্ন বুদ্ধ পার্ক, অসাধারণ সুন্দর একটা জায়গা। আমি বলবো কালিম্পং এলে অবশ্যই এই বুদ্ধ পার্কে একবার আসবেন। এই স্থানটি বিখ্যাত তার প্যানোরামিক ভিউয়ের জন্য। এখান থেকে পুরো ভ্যালিটা অপূর্ব দেখতে লাগে। এছাড়া আপনি দেখতে পাবেন দূরবীন এবং ডেলো পাহাড়। বুদ্ধ পার্ক, এটা কালিম্পংয়ের যে লোকাল সাইট সিনগুলো আছে তার মধ্যে অন্যতম একটা দ্রষ্টব্য স্থান। ভীষণ সুন্দর লাগবে এই বুদ্ধ পার্কে আসলে। পাহাড়ের ঠিক কোলেই এই বৌদ্ধিস্ট মনাস্ট্রি, ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানে কালারফুল তো সব কিছু বটেই, আর এই বুদ্ধ পার্কে আসলে মনটা কিন্তু ভালো হয়ে যাবে। মনে হয় আবার বলে উঠি বুদ্ধাম শরণাম গচ্ছামি। বুদ্ধ পার্ক আমাদের ঠিক সামনেই আছে। এখান থেকে পাহাড়ের ভিউটাও ভীষণ সুন্দর লাগে। এখন যদিও কুয়াশায় ঢাকা, তবে এখান থেকে পাহাড় যদি দেখতে চান এইখানের ভিউটা কিন্তু দারুণ। এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের আছে, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন।
পার্কের ঠিক মাঝখানেই আছে এই অপূর্ব সুন্দর স্ট্যাচুটি। পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো। গুরু পদ্মসম্ভব ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দারুণ দেখতে পাওয়া যায়। এই বুদ্ধ পার্কের ঠিক পাশেই আছে মায়ের মন্দির, অর্থাৎ মা দুর্গার মন্দির। এই জায়গাতে আসলে মনটা সত্যি অন্যরকম হয়ে যায়, মনে জাগে এক স্বর্গীয় প্রশান্তি। আমরা এখন এসেছি জয় মাতা দি টেম্পল। কালিম্পংয়ের যে লোকাল সাইট সিনগুলো আছে তার মধ্যে এটাও কিন্তু খুব ভালো একটা দ্রষ্টব্য স্থান। যারা মাতাকে ভালোবাসেন, যারা হনুমানজিকে ভালোবাসেন, তারা পরপর দুটো দর্শন করে নিতে পারেন। এখানেই আছে মাতার মন্দির আর সামনেই আছে একটু উপরে হনুমান মন্দির। চলুন দেখা যাক। অনেকটা বড় এরিয়া জুড়ে মা দুর্গার মন্দির। মা দুর্গা ছাড়াও এখানে নানান দেবদেবী প্রতিষ্ঠান করছেন। দেখতে পাবেন নারায়ণ মন্দির, সিদ্ধিদাতা গণেশের মন্দির এবং এই মন্দিরের পাশেই আছে হনুমান টক। চারপাশটা অপূর্ব সুন্দর। পাশে ত্রিরত্ন বুদ্ধ পার্ক, মায়ের মন্দির। সেখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য হনুমান টক। একটু এগোতেই আমরা দর্শন পেলাম অঞ্জনীপুত্র শ্রী হনুমানের। জয় বজরংবলী। আমরা এখন আছি হনুমান টক, কালিম্পংয়ের বিখ্যাত হনুমানজির মন্দির হনুমান টক। এখানে লোকাল সাইট সিইংয়ের যে আইটিনারি আপনার থাকবে তার মধ্যে এটা অবশ্যই ইনক্লুড করবেন। এখানে খুব বিশাল একটা হনুমান মূর্তি দেখতে পাওয়া যায়। জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো, একটা সুন্দর পার্ক আছে। সবাই আমার সঙ্গে বলুন জয় বজরংবলী। হনুমান মন্দিরের লাগোয়া একটা গার্ডেন আছে, যে গার্ডেনটা খুব ওয়েল মেনটেন্ড। নানান রকম ফুল এখানে ফুটে থাকতে দেখতে পাবেন। জায়গাটা খুব শান্ত, নিরিবিলি আর খুব ফ্রেশ ওয়েদার। এখানে আসলেই মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আমরা অনেকটা সময় এখানে ছিলাম। জায়গাটা অ্যাবসলিউটলি রিফ্রেশিং। কেমন লাগলো আমার আজকের এই ভিডিও কালিম্পং ট্যুর গাইড অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। চারখোল রামধরার ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেলে সেই ভিডিও আপলোডেড আছে, গিয়ে দেখবেন এবং জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ক্রিয়েটিং আওয়ার স্টোরি।